গুলো বছর ধরে এবং মেনে নেন, প্রযোজকরাও মেনে নেন, পরিচালকরাও মেনে নেন, সকলেই মেনে নেন। কেননা সকলের সঙ্গে আমরা গত 15-20 বছর ধরে কাজ করছি, এদের প্রত্যেকে আমাদের চেনা। কিন্তু আজকে রাহুলের সমস্যাটার মূলে কি আছে সেটা আগে দেখতে হবে। এক্স্যাক্টলি। কোথা থেকে এই ঘটনার সূত্রপাত, কবে থেকে শুরু হলো এই ঘটনা, কিভাবে শুরু হলো, এই মুহূর্তে পরিস্থিতি কি এবং এর ভবিষ্যৎ ইম্প্যাক্ট কি হতে চলেছে, এই সব কিছু নিয়ে ডিসকাস করব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক অন। এবং বেশ কিছুদিন ধরে আমরা ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, মেনস্ট্রিম মিডিয়ায় এই ঘটনাটা নিয়ে শুনছি, রাহুল মুখোপাধ্যায় কন্ট্রোভার্সি বা রাহুল মুখার্জি, পরিচালক রাহুল মুখার্জি কন্ট্রোভার্সি। কতটা কন্ট্রোভার্সি, কার দোষ, কে ঠিক বলছে, কে ভুল বলছে, এই সব কিছু নিয়ে ডিসকাস করব। যদিও এই ভিডিওতে আমি কোনো পক্ষ রাখছি না, আমি সব পক্ষকে নিরপেক্ষভাবে তুলে ধরছি তোমাদের সামনে। তারপরে তোমরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ইনফরমেটিভ হবে, একটু বড় হতে পারে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আচ্ছা, প্রথম যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে পরিচালক রাহুল মুখোপাধ্যায় ব্যান, যেটা নিয়ে ফার্স্ট শুরু হয়েছিল। এবার এই ঘটনাটা শুরু হলো কবে থেকে সেটা নিয়ে একটু বলি। লাস্ট ইয়ার নভেম্বর ডিসেম্বর নাগাদ, খুব সম্ভবত ডিসেম্বর, আমি এক্স্যাক্ট টাইমটা এখনই বলতে পারবো না। লাস্ট ইয়ারে বাংলাদেশের একটি ওটিটি চ্যানেল চরকি, সেই চরকির তরফ থেকে একটি প্রোডাকশন কলকাতায় বা পশ্চিমবঙ্গে করার একটা পরিকল্পনা নেওয়া হয় তাদের তরফ থেকে। এবার পশ্চিমবঙ্গে যখন তারা মনে করে যে এই প্রোডাকশনটা করবে, সেই প্রোডাকশনের দায়িত্ব দেওয়া হয় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে। এবার এটা আমি একটু তোমাদেরকে বলে দিই যারা জানো না, সেটা হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের বাইরের কোনো প্রোডাকশন পশ্চিমবঙ্গে কাজ করতে চায়, যেটা বাংলাদেশ হতে পারে বা অন্য কোনো জায়গার হতে পারে, মানে বাংলা বা পশ্চিমবঙ্গের যারা নয় আর কি, তারা যদি বাইরে থেকে কাজ করতে আসে, তাহলে তাদেরকে এখানকার ইউনিট নিয়ে কাজ করতে হলে তাদেরকে ডবল পেমেন্ট দিতে হয়। মানে আমি যদি পশ্চিমবঙ্গের হই, আমি পশ্চিমবঙ্গে থাকি এবং পশ্চিমবঙ্গের একটা ছবি করতে চাই, আমাকে যদি একটা টেকনিশিয়ানকে, ধরো সাপোজ আমি বলছি 500 টাকা পার ডে হিসাবে নিতে হয়, তাহলে আমি যদি বাংলাদেশে রই তাহলে তাকে আমার সেই সেম কাজের জন্য সেই টেকনিশিয়ানকে আমাকে 1000 টাকা পার ডে দিতে হবে। তো এইটা প্রথম এরকম একটা শুরু, মানে এই জিনিসটা ছিল আগে থেকে, বাট এইটা ব্যাপারটা ছিল। এবার যখন চরকি এই কাজটা রাহুল মুখোপাধ্যায়কে দায়িত্ব দেন এবং যথারীতি তারা এখানে একটা 10 দিনের শিডিউল করে। এবার এটাও একটু জেনে রাখা দরকার আমাদের, যে যখন আমরা কোনো একটা ফিল্ম বলো বা ওটিটি বলো একটা কাজ করি, তখন আমরা আমাদেরকে একটা শিডিউল দিতে হয়। শিডিউল মানে কি, যে ধরো আমি এই শুটিংটা করব, টোটাল আমার এই গল্প এত ঘন্টার গল্প, এবং এটা করতে আমার সাপোজ আমি বলছি 10 দিন সময় লাগবে বা 20 দিন সময় লাগবে, সেটা আমাকে ফেডারেশনকে জানাতে হয়। এবার ফেডারেশন মানে কি, আমাদের পশ্চিমবঙ্গে এবং এটা সব ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আছে, যে কিছু কিছু ইউনিট, মানে একটা সংস্থা আছে, যেমন ফেডারেশন, ডিরেক্টরস গিল্ড, আর্টিস্ট ফোরাম, মানে বিভিন্ন এরকম ফোরাম থাকে, যেখানে তাদের একটা পারমিশন নিয়ে তাদেরকে ইনফর্ম করে আমাকে এই কাজটা করতে হয়, আমি যে কোনো জায়গাতেই কাজ করতে যাই। তো যথারীতি ফেডারেশনকে এই টাইম দেওয়া হয় এবং 10 দিনের টাইম দেওয়া হয়। এবং 10 দিন কেন না, কত আমার ইউনিট লাগবে, কত লোক লাগবে, কোথায় কোথায় আমি শুটিং করব, এই সমস্তর একটা খসড়া আমাকে দিয়ে দিতে হয় ফেডারেশনকে। যথারীতি এক্ষেত্রেও সেটা করা হয়েছিল। 4 দিন শুটিং হওয়ার পর মূল যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের সংস্থা, তারা মানে প্রযোজক সংস্থা, তারা সিদ্ধান্ত নেন যে তাদের পক্ষে এই ডবল খরচা করে এইটা করতে তাদের বাজেট এক্সিড করে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, এবং তাদের পক্ষে এই কাজটা করা সম্ভব হচ্ছে না। সুতরাং তারা পশ্চিমবঙ্গে আর এই কাজটা করবেন না, তারা বাংলাদেশেই কাজটা করবেন। এবং রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে গিয়ে বাকি শুটিংটা কমপ্লিট করেন। যেহেতু বাকি 6 দিন কাজ হলো না, সেখানে তো ইউনিটকে একটা বুক করে দেওয়া, জায়গার একটা বুক করে দেওয়া সেগুলো থাকে, সেই বুকিংগুলো ক্যান্সেল হয় এবং এখানকার যে ইউনিট যারা কাজ করছিল টেকনিশিয়ানরা, তাদের সেই 6 দিনের কাজটা হয় না। এইটা নিয়ে যখন রাহুল মুখোপাধ্যায়কে বলা হয়, এবং আরেকটা জিনিস হয়েছিল যে 4 দিনের কাজ হলো সেই পেমেন্টটা তারা তখনও পাননি। সুতরাং সেই নিয়ে তাদের একটা বক্তব্য ছিল যে এই পেমেন্টটা কি হবে, টাকাটা কোথা থেকে আসবে, টাকাটা কি মার গেল, এই একটা বিষয় নিয়ে কন্ট্রোভার্সি বা বিতর্ক শুরু হয়েছিল। তারপর যথারীতি এখানকার ফেডারেশন রাহুল মুখোপাধ্যায়কে শোকজ করেন, তিনি উত্তর দেন এবং তিনি বলেন যে এটা তিনি করেছেন, এবং তারপর তাকে সেই পেমেন্টও তার ক্লিয়ার হয়, যে টেকনিশিয়ান 4 দিন কাজ করেছে, বাকি 6 দিনের কাজটা হয়নি, সেই কাজ হয়ে যায়। এটা ছিল গত বছরের ঘটনা। এবার এই নিয়ে জিনিসটা চলতে থাকে এবং রাহুল মুখোপাধ্যায়কে 3 মাসের জন্য ব্যান করা হয়, তিনি আর কোনো কাজ করতে পারবেন না। এবার এই যখন ব্যান ঘোষণা করা হয়, তখন রাহুল মুখোপাধ্যায় তিনি ফেডারেশনের কাছে যান, ডিরেক্টরস গিল্ডের তরফ থেকে তারা যান এবং তারা কথাবার্তা বলে এই ব্যান তুলে নেওয়া হয়। এই ব্যান কিন্তু উঠে গিয়েছিল। তারপর যথারীতি তিনি স্বাভাবিকভাবে কাজ করবেন। এবার যেহেতু এই ব্যানটা তখন ছিল,
তখন উনি আরেকটা ছবির কাজ শুরু করছিলেন, যে ছবিটা ওনার নাম সরিয়ে, পরিচালক থেকে ওনার নাম সরিয়ে পরিচালক সৌমিক হালদারকে দায়িত্ব দেওয়া হয় পরিচালক হিসাবে। এবার যেহেতু ব্যান উঠে গেছে, সেহেতু পুরনো নিয়ম অনুযায়ী তিনি ছবির পরিচালনা করবেন। এই বছর পুজোতে একটি প্রযোজনা তিনি করছিলেন, যে ছবির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পেতাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে, এবং তিনি ছবিটা ডিরেক্ট করছিলেন, এবং হইচই SVF এর ব্যানারে এটা হচ্ছিল। এইখানে ফেডারেশন বলে যে যেহেতু তিনি ব্যান হওয়ার সময় ডিরেক্টর চেঞ্জ হয়, সৌমিক হালদার ডিরেক্টর হয়, সুতরাং সৌমিক হালদার ফ্লোরে থাকলে টেকনিশিয়ানরা কাজ করবেন, রাহুল মুখোপাধ্যায় থাকলে তারা কাজ করবেন না। এইভাবে প্রায় 8-9 দিন শুটিং হবে না, এই একটা টালমাটাল চলে, এবং ফাইনালি গত শুক্রবার খুব সম্ভবত, যখন সৌমিক হালদার রাহুল মুখোপাধ্যায় ফ্লোরে যান, কোনো টেকনিশিয়ান কাজ করতে আসেননি। এই জায়গা থেকে মূল বিতর্কটা শুরু হয়েছে। এবার এই জায়গা থেকে ডিরেক্টরস গিল্ড, যেখানে রাজ চক্রবর্তী আছেন, কৌশিক গাঙ্গুলি আছেন, সকলে যারা বড় ডিরেক্টর আছেন, তারা সকলে, সুদেশ নারায় আছেন, তারা সকলে মিলে এই কথাটা বলেন যে এক টেকনিশিয়ানরা কি কোনো ডিরেক্টরকে ব্যান করতে পারেন? কারণ একটা ছবি মূলত ডেফিনেটলি টেকনিশিয়ান এবং ডিরেক্টর এই দুজনের একটা কোলাবোরেশনেই একটা ছবি তৈরি হয়। কারণ একজন ডিরেক্টরের পক্ষেও সম্ভব না গোটা ছবিটা বানানো, আবার উইদাউট ডিরেক্টর টেকনিশিয়ানরাও একটা ছবি বানাতে পারবেন না। কিন্তু একজন টেকনিশিয়ানদের কি এই রাইটস আছে, অধিকার আছে যে তারা ডিরেক্টরকে ব্যান করতে পারেন। এই জায়গা থেকে রাজ চক্রবর্তী গত শনিবার তিনি সরব হন এবং তিনি বলেন যে আমরা 2 দিন সময় দিচ্ছি, যদি 2 দিনের মধ্যে এই শুটিং শুরু না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য ফ্লোরে কেউ থাকবে না। মানে সোমবার থেকে তারা আর কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না, ডিরেক্টর ছাড়া ছবি খুব এরকম একটা দড়ি টানাটানি বলুন বা মন কষাকষি শুরু হয়, বিতর্ক শুরু হয়। এবার এখানে কতগুলো বক্তব্য আছে, সেটা হচ্ছে ফেডারেশনের, এবার এখান থেকে স্বাভাবিকভাবে উঠতে পারে যে ফেডারেশনের জন্য ডিরেক্টররা গেল না বা কিছু। প্রথম যে বক্তব্যটা ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে ওঠে সেটা হচ্ছে যে ডিরেক্টর একটা ছবিকে ভাবেন, প্রযোজক মূলত তিনি জোগাড় করেন, তারপরে সেই ছবিটাকে তিনি ফ্লোরে যাওয়ার আগে একটা প্রি প্রোডাকশন যেটা থাকে সেই পুরো কাজটা ডিরেক্টর করে। সেই যখন প্রি প্রোডাকশনটা হচ্ছিল তখন রাহুল মুখোপাধ্যায় এই ছবিটার সঙ্গে যুক্ত ছিলেন, তখন তো ডিরেক্টর ফেডারেশন সব জানতেন, তাহলে তখন কেন এই ছবি নিয়ে কোনো সমস্যা হয়নি? ফ্লোরে যাওয়া একটা ছবি যখন শুটিং ফ্লোরে যায়, শুটিং শুরু হয়, তার আগে প্রচুর কাজ থাকে, লোকেশন রেডি থাকে, ওয়ার্কশপ হয়, একটা ছবির অনেক কিছু থাকে, একটা ফাইনাল ড্রাফট হয়, এই সমস্ত কিছু হয়, তখন ছবিটা নিয়ে কোনো সমস্যা ছিল না। ফ্লোরে যাওয়ার দিন এই সমস্যা কেন? এটা নিয়ে তো আগেও বলা যেত। এবং ডিরেক্টরদের যেটা বক্তব্য ছিল যে টেকনিশিয়ানরা এইভাবে ব্যান করতে পারেন না, এটা ডিরেক্টরদেরকে অপমান করা হয়েছে। এবার ফেডারেশনের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিক যেমন কি, ফেডারেশন বা গিল্ড বা আর্টিস্ট ফোরাম, এগুলোর ভালো দিক হচ্ছে এই যে অনেক সময় হয় অনেক শিল্পী, সেটা অভিনেতা হতে পারেন ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে, বা টেকনিশিয়ান হতে পারে, তারা কাজ করলেন, তারা ঠিক মতো পেমেন্ট পেলেন না। ধরুন বাইরে থেকে একজন প্রযোজক এসছে, তার সাপোজ আমি বলছি একটা 20 লাখ টাকার একটা ছবি করবে, তার হয়তো 20 দিনের একটা শিডিউল হবে। 10 দিন কাজ করার পর তার মনে হলো সে আর কাজ করবে না, তো তাহলে সেই 10 দিনের টাকা মার যাবে, যার এতগুলো লোক যারা কাজ করলো। ফেডারেশন সেই জায়গাতে, ফেডারেশন থাকলে ফেডারেশন সেই টাকাটাকে উদ্ধার করবে, আপনার টাকা মার যাবে না। যারা যারা নো ওয়ার্ক নো পে আর কি, রোজ কাজ করে, তাদের জন্য এইটা একটা খুব ভালো জিনিস। আবার ফেডারেশনের একটা দিক যেটা নিয়ে অনেক সময় আলোচনা হয়েছে, সেটা ঠিক না ভুল, সমালোচনাও বলা যেতে পারে, সমালোচনা হয়েছে, সেটা হচ্ছে যে বিভিন্ন সময় এটা দেখা গেছে যে ধরুন একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি বা একটা বড় ছবির ক্ষেত্রেও, আমি ধরুন 20 দিনের একটা শিডিউল করা হলো, আমি এটা 20 দিনের শিডিউল করলাম, আমার মনে হলো 20 দিনে আমার 15 দিন আমার ফুল ইউনিট নিয়ে শুটিং করতে হবে, কিন্তু 5 দিন আমার প্যাচ ওয়ার্ক আছে। ধরুন রাস্তায় একটা ছোট দৃশ্য, বা একটা পাড়ার মধ্যে, একটা গলির মধ্যে জাস্ট হেঁটে যাওয়া শট, একটা গাড়ি চলে যাচ্ছে, সেখানে আমার পুরো ইউনিটের দরকার নেই, একটা বিশাল বড় ইউনিটের দরকার নেই, আমার একটা ছোট ইউনিট নিয়ে কাজ করলেই চলবে। সেই অপশনটা কিন্তু আপনার কাছে থাকে না। আপনি যদি 20 দিনের শুটিং করবেন, তাহলে 20 দিনই আপনাকে ফুল ইউনিট নিয়ে কাজ করতে হয়। এইটা নিয়ে, এবং এর ফলে বাজেটটা বাড়ে, এই নিয়ে একটা সমস্যা দেখা যায়, প্রবলেম হয়। তো ফেডারেশন এবার এখন যে ঘটনা ঘটেছে, আজকে যখন আমরা ভিডিওটা রেকর্ড করছি সোমবার, সেই সময় অলরেডি শুটিং ফ্লোর বন্ধ। আজকে আমাদের কলকাতায় যে কটা শুটিং ফ্লোরে কাজ হয়, সিরিয়াল, টিভি, ওটিটি সবই এখন এই মুহূর্তে কাজ বন্ধ। এবং আজকে বিকেলবেলা বৈঠক হওয়ার কথা আছে,
দেখা যাক আজকে বিকেলের বৈঠকে কি আউটকাম আসে। আমরা আশা করব, কারণ এর ফলে যেটা হচ্ছে, প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পুজো, কারণ সামনে পুজো আমরা জানি, এবং যারা শুটিং এর সঙ্গে যুক্ত তারা জানেন যে এই টাইমটা থেকে মানে আগস্ট সেপ্টেম্বর, বিশেষ করে সেপ্টেম্বর থেকে আরেকটু প্রেশার বাড়বে, যে ব্যাংকিং এর একটা ব্যাপার থাকে, কারণ তারা পুজোর সময় যেহেতু একটা ছুটি থাকে তাই জন্য তার এখন থেকে কাজ শুরু হয়। পুজোর সময় মহালয়ার কাজ হয়, তার সেই সব একটা শুটিং থাকে, প্রচুর মুভি হয়, কারণ পুজোর সময় একটা বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ভালো ইনকাম হয়, কারণ পুজোর সময় বহু মানুষ তারা সময় পান, ছবি দেখতে যান, বাইরে থেকে প্রচুর মানুষ আছেন যারা বাংলা ছবি দেখেন। সুতরাং পুজো রিলিজ একটা খুব বড়, এবং আমরা প্রত্যেক বছরই জানি যে পুজোতে আমরা জানি যে বড় বড়, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, দেব, এদের মতো জিৎ, এদের মতো বড় বড় যারা শিল্পী আছেন তাদের ছবি রিলিজ হয়, বড় ডিরেক্টরদের ছবি রিলিজ হয়, মানুষ সেই ছবিগুলো দেখতে যান। সুতরাং এই সময় যদি, যেহেতু অনির্দিষ্টকালের জন্য বন্ধ বলা হচ্ছে, এই সময় যদি বন্ধ বা কর্মবিরতি হয় তাহলে ডেফিনেটলি সেটাতে ইম্প্যাক্ট করবে। এছাড়া যাদের ডেলি ওয়েজেসে যারা কাজ করেন, নো ওয়ার্ক নো পে, তাদের জন্য একদিন কাজ না হওয়া বা দুদিন কাজ না হওয়া সেটা তাদের জন্য ডেফিনেটলি ক্ষতিকারক। এবং ফেডারেশন কতটা অনৈতিকভাবে হস্তক্ষেপ করছেন সেটা নিয়েও একটা কথা ডেফিনেটলি উঠছে, কারণ এইভাবে একজন পরিচালককে ব্যান করে দেওয়া, কারণ আলটিমেটলি পরিচালকের মাথায় ছবিটা থাকে, পরিচালক তো একটা ছবির মূল চালিকা শক্তি। সুতরাং সেই জায়গা থেকে সেটা কতটা নৈতিক সেইটা নিয়েও একটা প্রশ্ন উঠছে। সব নিয়ে এই ছিল মূল ঘটনা, কারণ ইউটিউবে আমিও দেখছিলাম অনেক রকম কথা হচ্ছে যে ব্যান হয়ে গেল বা এই হলো সেই হলো। আমার মনে হলো যে এই নিয়ে একটা ভিডিও হওয়ার দরকার, যেখানে এক্স্যাক্টলি কি ঘটেছিল সেই জায়গাটা, মানে প্রথম থেকে শেষ অবধি যে জিনিসটা হলো সেই জিনিসটা। এবং সর্বোপরি আমি যদিও এখানে কোনো মতামত আমার ব্যক্তিগত দেওয়ার কেউ নেই, তবে আমার একটা জিনিস মনে হয় যেটা হচ্ছে যে ধরুন যারা শিল্পী তারা, বিশেষ করে আমি বলবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো বড় শিল্পী যিনি 8 দিন 9 দিন ধরে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, কবে শুটিং হবে, আদৌ হবে কিনা, একদিন তিনি মেকআপে মানে ফ্লোরে এসে বসে আছেন, টেকনিশিয়ান আসেনি, এটা অপমানজনক কিনা সেটাও একটু ভেবে দেখার বিষয় আছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটা একটু অন্য রকমের ভিডিও হলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটাকে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করতে পারেন, এবং এরকম ভিডিও আরো দেখতে চান কিনা সেটাও আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।